এই হাঁড়িটা কে এমন করে রেখে গেছে রে? একবার বললেই হয়, সবই যখন আমাকে কাজ করতে হয়। আমি তো শুকিয়ে রেখেছিলাম, জানি না কে এখানে রেখেছে। তুই না হলে আর কে জানবে? মাছটা কিন্তু এবার ভালো করে ভাজা লাগবে, বুঝলি? এই চিংড়ি ভাজা যদি নষ্ট হয়, বুড়ির মুখটা পুরো হাঁড়ির মতো হয়ে যাবে। ঠিক তখনই রান্নাঘরের বাইরে থেকে সৌমিত্রার গোলা ভেসে এলো। আরে বৌমারা, তোমার তো মাঠে যাবে, এখনো ভাত রান্না হয়নি? আবার শুরু হলো। বুড়ির যেন আহ্লাদের আর শেষ নেই, আমাদেরকে যেন চাকরানি ভেবে রেখেছে। আমি দেখে আসি, মা কিছু বলছে। থাক, তোর যাওয়ার কোনো দরকার নেই, উনি আসলেই সব বুঝে যাবেন। এই বয়সে আমার কাঁধে কড়াই চাপিয়ে দেবে বুঝি? রান্নাঘরে কেউ কিছু কাজ ঠিকঠাক একদম করে না। মা, আমি তো সেই সকাল থেকে 10টা হাত নিয়ে ছুটতেছি। আমি কাজ না করলে আপনি কি দুপুরে খেতে পাবেন? আমরা কি তোমার চাকর, বড় বৌমা? মা, আপনি ঠিকই বলেছেন, আমি আছি তো, আমি সব করে নেব। তুমি থাকো ঝুমা, বেশি বুঝতে এসো না। বড় বৌমা, আমার সঙ্গে একবার এসো তো, একটা জিনিস দেখাবো। এতক্ষণে যদি পায়ের ব্যথা ভুলে কিছু মনে পড়ে থাকে, তাহলে একবার দেখে আসুন। ঝুমা, আমি যাচ্ছি, কিন্তু সাবধানে থাকবি, চিংড়িগুলো যেন পুড়ে না যায়। আর ওই উনুনে একদম হাত দিবি না বলছি। ঠিক আছে দিদি। বর্ণালী ও সৌমিত্রা রান্নাঘর ছেড়ে যাওয়ার পরে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ঝুমা নিঃশব্দে মাছগুলো উল্টাতে যাচ্ছিল। এমন সময় পোড়া গন্ধে তার চোখ কুঁচকে গেল। সে দেখলো একপাশে চিংড়িগুলো পুড়ে কালো হয়ে গেছে। এখন না উল্টালে সব মাছ তো পুড়ে যাবে। ছোঁয়াচে বললে ছোবো না, কিন্তু পোড়া চিংড়ি কি কেউ খাবে? অবশেষে সে সাহস করে খুন্তি হাতে নিয়ে মাছ উল্টে দিল। ঠিক সেই মুহূর্তে বর্ণালী ঘরে ঢুকে পড়ল। হায় হায়, এটা তুই কি করলি? সব চিংড়ি মাছগুলো ছুঁয়ে দিলি তো? দিদি, মাছগুলো পুড়ে যাচ্ছিল, না উল্টালে তো সব মাছ পুড়ে যেত। তোর মতো নিচু ঘরের মেয়ে মাছে হাত দিলে এ বাড়িতে কেউ আর ওই মাছ খাবে না। এখন তো লঙ্কা কাণ্ড বাঁধবে। এগুলো চুপি চাপি ফেলে দিয়ে আয়, বলবি বিড়ালে খেয়ে নিয়েছে। ঝুমা কাঁপা কাঁপা হাতে চিংড়ির কোড়াই নিয়ে পিছনের পুকুরের দিকে হাঁটতে লাগলো। মনে হচ্ছিল সে চিংড়ি নয়, নিজের আত্মসম্মানকে জলে ফেলে দিতে যাচ্ছে। আজ তো শুনলাম সব্যসাচী বাজার থেকে 1 কেজি চিংড়ি এনেছে। কোথায় গেল সেগুলো? এগুলো বিড়ালে খেয়ে ফেলেছে বাবা। বিড়াল খেয়ে ফেলেছে? রান্নাঘরে এত লোক থাকতে? সে কি করে হয়? আমি তো রান্নাঘরের দরজায় খাড়া হয়ে রান্না দেখছিলাম, একটা বিড়ালা তো ঢুকেনি। আসলে কি হয়েছে জানো বিশ্ব? তোমার মেজ বৌমা ঝুমা উনুনে হাত দিয়ে দিয়েছিল কড়াইতে, তাই জন্য সব চিংড়ি মাছগুলো ফেলে দিতে হয়েছে। সে আবার কেন? আমি ওকে বলেছিলাম হাত না দিতে, কিন্তু সে শুনলো না, উল্টে হাত দিয়ে ফেললো। এখন তো আর সেই মাছ কেউ খাবে না। কারা বলেছে খাবো না? ছুঁয়ে ফেলেছে বলে খাবারটা অসুচি হয়ে গেল? মানুষটা অসুচি না জাতের গোড়ামি অসুচি? তুমি ওসব আগেকার যুগের কথা বোঝো? আমি বৌমাদের শিখিয়ে রেখেছি রান্নাঘরে বাসি গায়ে ঢুকতে নেই। তাই বলে একটা মেয়ে যে এই বাড়ির ঘরের বউ, সে আজও বাইরের মানুষ? সে নিজের স্বামী শ্বশুর শাশুড়ির জন্য খেতে রান্না করতে পারবে না, ছুতে পারবে না? এত নিচে নেমে গেছি আমরা। ভুল করলেও সেটা কি এত বড় অপরাধ যে তার শাস্তি আমার জাত নিয়ে টানাটানি হবে? তুমি যে ভাবছো তুমি কি কাজটা ঠিক করেছো? দাদা, আমাদের বাড়িতে যখন মা ঠাকুমা একসাথে ছিলেন তখন তো এসব নিয়ম ছিল না। তুমি আজ এত বছর পর এসব নিয়ম কেন বানালে? আমার ভাইয়ের মেয়ে রূপমা, রূপে গুণে একদম লক্ষ্মী। আমি চাই তাপসের বিয়ে এবার ওর সঙ্গেই হোক, কারণ তোমাদের মতো ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাই না। এবার বুঝলাম সমস্যাটা কোথায়। জাত নয়, এটা আসলে তোমার অহংকার। তুমি ঠিক করেছো, কে ভালো বউ হবে কে নয়। বাবা, আমিও এখন বুঝছি আমি ভুল করিনি। ঝুমাকে বিয়ে করে আমি সম্মান পেয়েছি। সে যদি রান্নাঘরে হাত দিয়ে অপরাধী হয়,
তাহলে আমি গর্বিত সেই অপরাধে তার পাশে দাঁড়াতে। ঝুমা মা, তুমি এই বাড়ির অন্নদাত্রী হবে। আজ থেকে তুমি যেটা রান্না করবে সেটাই হবে সবার খাদ্য, আর কেউ কিছু বলবে না। রুকমা বিয়ের দিনেই সবাইকে জানিয়ে দিল, আমি কিন্তু ঘরের কোনো কাজকর্ম করতে পারবো না, আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। যা বুনেছ তাই ফলেছে কিন্তু এখন। বিয়ের পরের দিনেই রুকমা তার বড় বৌদির সামনে পা না গুটিয়েই বসে পড়ল। এই মেয়ে, তুমি মাকে প্রণাম করবে না? কেন করব? ইনি তো আমার কেউ নয়। মেজ বউ, তোমারই জন্য আজ এই অবস্থা। তুমি চিংড়ি মাছগুলো ছুঁয়েছিলে কেন? না ছুঁলে সেটা কোনো ব্যাপার হতো না। তুমি আজ আমাদের রান্নাঘর কেড়ে নিলে, আর আমরা ঘরের মধ্যে সব চাকরের মতো হয়ে গেছি। দিদি, আমি তো কাউকে ঠেলে সরাইনি, আমি তো শুধু চুপচাপ রান্না করে গেছি। ওই রান্নার গন্ধটাই আমার সহ্য হয় না। এত কোড়া মশলা। বড়লোক হতে গেলে টাকা লাগে, ঝুমার মশলা নয়। এই দৃশ্য দেখে তাপস মাথা নিচু করে ঘরে ঢুকলো। সৌমিত্রা আর কথা বলল না, চুপ করে উঠে নিচের ঘরে চলে গেলেন। পরের দিন সকালে রান্নাঘরে বর্ণালী আর রুকমা দুজনেই স্টোভ নিয়ে হাজির। দুটো চুল্লি, দুটো চা, দুটো গন্ধ আর 2 রকম অহংকার। সেদিন দুপুরে ঘরে কেউ রান্না করেনি শ্বশুর শাশুড়ির জন্য। সৌমিত্রা ঘরের মেঝেতে খাবারের জন্য বসে আছে। ঝুমা সকালবেলা দেখলো শ্বশুর শাশুড়ি দুজনেই খালি পেটে বসে আছেন। চা নেই, জল নেই, কারো মুখে কথাও নেই। সে একটুও না ভেবে গোপনে বাজারে গিয়ে কিছু চাল, নারকেল, কাঁচা লঙ্কা, কিছুটা দুধ আর কিছু চিংড়ি মাছ কিনে আনলো। ঝুমা বড় হাঁড়িতে করে সে নিজের মতো করে চিংড়ির মালাইকারি রান্না করলো। কারোর জন্য বাকি রাখেনি, সবার জন্য রান্না করেছিল। এ কি? এ তো যেন আমার মায়ের হাতে মালাইকারির গন্ধ। এই গন্ধ আমাদের বাঁচিয়ে রাখবে। ঝুমা তার শ্বশুর শাশুড়ির সামনে দুটো থালা ধরিয়ে দিল। তাতে ছিল ভাত, ডাল আর চিংড়ির মালাইকারি। বাবা, মা, আমি খারাপ হতে পারি, কিন্তু আপনাদের খিদে দেখে চুপ থাকতে পারি না। মা, তুই তো সেই হাতে রান্না করেছিস যেই হাতে বাড়ির টুকরো টুকরো হয়ে যাওয়া হৃদয়গুলোকে একত্র করেছিস। মেজ বৌদি, আমি তো সকাল থেকে কিছু খাইনি, আমাকে একটু খেতে দেবে চিংড়ির মালাইকারি? এসো রুকমা, গরম ভাত হয়েছে আর চিংড়ির মালাইকারি। দিদি, তুমিও এসো না, তোমার জন্য আমি আলাদা করে সরিয়ে রেখেছি। ঝুমা, আমি তোকে অনেক অপমান করেছি, কিন্তু আজ বুঝলাম যে বউ হওয়া মানেই শুধু জাতপাত নয়। বউ হতে গেলে ভালোবাসা থাকতে হবে আর ত্যাগ করতে হবে কিছু। আজ থেকে আর কোনো তো আলাদা হেসেল চলবে না। এক রান্নাঘর, এক উনুন, এক পরিবার, আর সেই উনুনের রাঁধুনি হবে ঝুমা। মা, আমি তোকে চিনতে পারিনি, আজ থেকে তুই আমার মা। মেজ বৌদি, তুমি না খুব ভালো, তুই এই সংসারের গন্ধ। সেই রাতের পর দত্ত বাড়িতে আর কোনো আলাদা উনান জ্বলেনি, শুধু একটাই উনুন, আর তার পাশে দাঁড়িয়ে থাকতেন এক নারী যার নাম ঝুমা, যার হাতের এক বাটি চিংড়ির মালাইকারি পুরো পরিবারের অস্থিরতা আর বিভাজনকে মিলিয়ে দিয়েছিল।